আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৪৭% বেশি মানুষ মনে করেন নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। 22.৫% ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদকে সম্মান জানিয়ে হ্যাঁ ভোট দিতে তারেক রহমানের আহ্বান। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামাত আমিরের প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা উৎপাদন বৃদ্ধির তাগিদ। সরিষাকে লাভজনক ফসলে পরিণত করতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে উঠে এসেছে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। তাদের দাবি, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বিএনপির প্রতি জনসমর্থন তত বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৪৭% মানুষ মনে করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এই পদে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্ভাবনা দেখছেন 22.৫% মানুষ। আর মাত্র 2.৭% মানুষ মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। জরিপে অংশ নেওয়া 22.৭% মানুষ বলছেন তারা এখনও জানেন না পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। রিজভী নিয়াজের রিপোর্ট। ৬৪ জেলায় ৫,১৪৭টি পরিবারের ভোটারদের ওপর ১৬ থেকে ২৭ জানুয়ারি তৃতীয় রাউন্ডের জরিপের ফলাফল তুলে ধরে ঢাকায় ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত সারোয়ার বলেন, ৯৩.৩% মানুষ ভোট দিতে যেতে চান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রতি মানুষের সহানুভূতি তৈরি হয়েছে। ফলে জরিপে অংশ নেওয়া মানুষ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা প্রশ্ন করেছি, তো আপনি কাকে ভোট দিবেন? 52.৮% আপনার বলছে বিএনপি ও জোটকে ভোট দিবেন। 31.31% বলছে জামাত এনসিপি জোটকে ভোট দিবেন। 13.2% বলছেন তারা সিদ্ধান্ত নেননি এবং 1.5% বলছেন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন। জোটের বিন্যাসের কারণে জামাত এবং এনসিপির ভোটে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, যেটা বিএনপি জোটে অস্থিরতাটা কিছুটা কম। পরবর্তী সরকার গঠনের জন্য কোন দলটি সবচাইতে উপযোগী, এই প্রশ্নটা আমরা করেছিলাম। 51.7% মনে করছেন যে বিএনপি হচ্ছে তাদের প্রথম পছন্দের দল 51.7%-এর কাছে, আর 30.4%-এর কাছে জামাত ইসলামী প্রথম পছন্দ। জাতীয় সংসদের 13তম নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কার সম্ভাবনা বেশি, এই প্রশ্নের উত্তরে তারেক রহমানের নাম বলেছেন 47% মানুষ। তো 47.6% মনে করছেন যে তারেক রহমান হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী। 22.5% মনে করছেন শফিকুর রহমান হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী। 2.7% মনে করছেন নাহিদ ইসলাম হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী। 5% মনে করছেন যে তারা এদের কেউই হবেন না এবং 22.2% বলেছেন এই মুহূর্তে বলা সম্ভব নয়। গণভোটের বিষয়ে পিপলস ইলেকশন পালস সার্ভে জরিপে অংশ নেওয়া ভোটারদের প্রায় 60% হ্যাঁ ভোট দেবেন বলে জানিয়েছেন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জুলাই সনদকে সম্মান জানিয়ে 12 ফেব্রুয়ারি হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায় তিনি বলেন, তার দল সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। তিনি আরও বলেন, কৃষিজাত পণ্যের ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেবে তার দল। তরুণ সমাজকে আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। জয়দেবের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান।
রংপুরের বিশাল জনসভায় মানুষের ঢল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ। ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। জনসভা পরিণত হয় জনস্রোতে। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন জনসভায়। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের পর এবার রংপুরে নির্বাচন প্রচারণায় তারেক রহমান। উত্তরের জনপদে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি তুলে ধরেছেন দেশ পরিচালনার মহৎ পরিকল্পনা। নেতাকর্মীদের আশা, নির্বাচনের আগে এই সফর প্রার্থীদের প্রচারণায় আরও গতিশীল করবে। জনসভায় যাওয়ার আগে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে বগুড়ায় সুফি শাহ সুলতান বলখি রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। রাত ৯টায় রংপুরের সমাবেশে আসেন তারেক রহমান। জনসভা মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই তিনি স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে। এরপর বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, রংপুর সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল, শুধু দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। সকল ধরনের মানুষ যারা ভোটার, প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। সতর্ক থাকতে হবে। জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, সরকারে এলে উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্প কলকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। 5ই আগস্টের অভ্যুত্থানে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আবু সাইদের স্বপ্নের মনুল হাসান, চ্যানেল আই, রংপুর। দেশের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার ফেনী সহ 4 জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। শুক্রবার ফেনী সহ 4 জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায়। ফেনীর 3টি আসনে দাঁড়িপাল্লা ও জোটের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামায়াতে ইসলামীর আমির। এরপর যোগ দেন নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায়। ইনশাআল্লাহ হবে, তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে। এই শর্ত যদি পূরণ হয় ইনশাআল্লাহ হবে। তবে আমি বিশ্বাস করি ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, তাহলে শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে ইনশাআল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করে। পরে লক্ষ্মীপুরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। লক্ষ্মীপুরের জনসভা শেষে জামায়াতের আমির যোগ দেন কুমিল্লা লাকসাম উপজেলার জনসভায়। এখন পর্যন্ত জামায়াতের আমির ঢাকার বাইরে যেসব জনসভায় যোগ দিয়েছেন, সবচেয়ে বেশি জনসভা করা হচ্ছে এই কুমিল্লা উপজেলায়। এখানে 11টি আসনের মধ্যে 5টি জনসভা করছেন জামায়াতের আমির। স্থানীয় নেতারা বলছেন, এই 11টি আসনে তারা কেন্দ্রীয় নেতাদেরকে উপহার হিসেবে দিতে চান। লাকসামের লাখো জনতার ঢলের পর জামায়াতের আমির অংশ নেন কুমিল্লা শহরের জনসভায়। কুমিল্লা শহরের টাউন হল জনসভায়ও জামায়াতে ইসলামীর আমিরকে স্বাগত জানায় লাখো জনতা। সরকারে গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের সরকারি খরচে পড়ালেখার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী বলে জানান দলের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, কুমিল্লা। গরিব ও মধ্যবিত্তের ওপর করের বোঝা কমিয়ে কর ফাঁকি বন্ধ করে কর জিডিপি 12% উন্নীত, শিক্ষা, স্বাস্থ্যে বিনিয়োগ, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে 36 দফা তারুণ্য ও মর্যাদার ইশতেহার প্রকাশ করে দলটি। দলের আহ্বায়ক জানান, এই ইশতেহার বাস্তবায়ন করা গেলে দেশে ফ্যাসিবাদী প্রথা বিলোপ হবে। মাসুর শাকিলের রিপোর্ট।
নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এনসিপি 36 দফার ইশতেহার ঘোষণা অনুষ্ঠান। উচ্চ পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়ন গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহারে। এর বাইরেও রয়েছে সহনশীলতার বার্তা, যেখানে পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী বান্ধব সমাজ গড়ার প্রতি জোর দিয়েছে দলটি। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যেই লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনও সেই দাবিতেই আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত কমিশনের মাধ্যমে। সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা, সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে। এছাড়াও এনসিপির ইশতেহারে গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব, নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু ঝুঁকি মোকাবেলার মতো বিষয়ও। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে জমজমাট আয়োজনে যাত্রা শুরু করেছে সবচেয়ে বড় এবং আলোচিত শপিং মল মেরিডিয়ান কোহিনুর সিটি। আধুনিক এই শপিং মল চালুর হওয়ায় বন্দর নগরীতে ব্যবসা বাণিজ্যে আরও সমৃদ্ধি ঘটবে বলেছেন বিশিষ্টজনেরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামবাসীর শপিং ও বিনোদনের অভিজ্ঞতায় নতুন সংযোজন চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রের দামপাড়ায় মেরিডিয়ান হোল্ডিংসের সিগনেচার প্রজেক্ট মেরিডিয়ান কোহিনুর সিটি। সুউচ্চ 24 তলা ভবনের 10 তলা পর্যন্ত প্রায় 3 লাখ বর্গফুটের একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ শপিং মল, যেটি বন্দর নগরী চট্টগ্রামের সর্ববৃহৎ। এর উপরের বাকি 14 তলায় থাকবে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল। এই ধরনের প্রজেক্ট যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। We feel proud to be associated with this and will continue our support. চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মিত এই পূর্ণাঙ্গ শপিং মলে গ্লোবাল এক্সপেরিয়েন্স দিতে থাকছে সিঙ্গাপুর ভিত্তিক সুপার মার্কেট মোস্তফা মার্ট। চট্টগ্রামে এটা সুন্দর একটা মল হয়েছে, বাট বৃহত্তম শপিং মল ইন চিটাগং। আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, আমরা জানি না কতটুকু আমাদের সাকসেস আসবে। আশা করব এটা আসলে কোহিনুরের মতো একটা বড় কিছু হবে, এটার নাম ছড়িয়ে পড়বে। কোহিনুর সিটি এটা শপিং কমপ্লেক্স উইথ ফুডিং লজিং এর আজকে উদ্বোধন করেছে। সেজন্য আমি মনে করি বাণিজ্যিক রাজধানীর ক্ষেত্রে চট্টগ্রাম আরও এক ধাপ এগিয়ে গেল। বিশেষ করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আর আমার একটাই বার্তা, কোয়ান্টিটি কোয়ালিটি ঠিক রেখে কম্পিটিটিভ প্রাইসে যেন মানুষ শপিং করতে পারে। আলোচিত এই শপিং মল উদ্বোধনের দিনই ক্রেতা সাধারণের ঢল নামে। আল মুকসিদ, চ্যানেল আই। আমন আর বোরোর মাঝের ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে কৃষকের ঘরে বাড়তি আয় এনে দিচ্ছে সরিষা। কিন্তু সম্ভাবনা থাকলেও উৎপাদনে এখনো বড় ঘাটতি। এই ঘাটতি কাটাতে নতুন জাত আর গবেষণার ফল মাঠে নামাচ্ছেন বিজ্ঞানীরা। তারা বলছেন সরিষার উৎপাদন বাড়াতে প্রয়োজন মাঠ পর্যায়ে বাস্তবমুখী পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চলনবিলে বিঘার পর বিঘা জমিতে সরিষার চাষ। আমন আর বোরোর মাঝামাঝি সময় হওয়া এই চাষে ফলন ভালো হলে কৃষকের হাতে আসে বাড়তি আয়। আবহাওয়া ভালো হয়, তার নিকে ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ। প্রতি বিঘায় 10,000 টাকা লাভে থাকে। সরিষার দাম আমরা মোটামুটি ভালো পাই। শুধু চলনবিল নয়, রবি মৌসুমে সারা দেশেই কম বেশি সরিষার আবাদ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত অর্থ বছরে দেশে প্রায় 12 লাখ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবছর আবাদ আরও বেড়েছে।
উৎপাদন বাড়লেও দেশের ভোজ্য তেলের মোট চাহিদার 90 থেকে 95% আসে বিদেশ থেকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন সরিষাকে লাভজনক ফসল পরিণত করতে হবে। আমাদের মেইন ফোকাসটা হলো এই ল্যান্ড এরিয়াটাকে বাড়ানোর জন্য। সেই জন্য আমাদের কিছু টেকনোলজি আছে যে আমরা যদি প্যাটার্ন বেসড করতে পারি তাহলে আমাদের সরিষার এরিয়াটা এক্সপানশন করা সম্ভব। প্যাটার্ন বেসড একটু বলবেন বুঝিয়ে। এরকম একটা ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে যেটা কোনো বড় চাষ বা টিএমন চাষের ক্ষতি না করে সরিষাটাকে চাষ করতে পারি। 85 ডেজে অলরেডি আমাদের বেশ কিছু ভ্যারাইটি আছে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এটিকে আরও শর্ট ডিউরেশন করা যায় কিনা। সরিষার আরেকটি সম্ভাবনাময় দিক হচ্ছে সরিষার ক্ষেতে মধু চাষ। যেখানে আমি মৌমাছি দিয়েছি মশারির ভিতরে, সেখানে কিন্তু আমার ফলন 14 থেকে 15% বৃদ্ধি পেয়েছে। আর যেখানে আমি মৌমাছি দিই নেই সেখানে কিন্তু ফলন এই 14 থেকে 15% কমে গেছে। কৃষকদের যে আগে যে ধারণা ছিল যে সরিষা ক্ষেতে যদি মৌমাছি চাষ করা যায় তাহলে তাদের সরিষা নষ্ট হয়ে যায়, আসলে এই ধারণাটা মোটেও সঠিক নয়। কৃষক যদি নীতি সহায়তা আর ভালো বাজার পায় তাহলে সরিষাই হতে পারে বাংলাদেশের ভোজ্য তেলের ভবিষ্যৎ। গবেষকদের উদ্ভাবিত স্বল্পমেয়াদী সরিষার জাত নিঃসন্দেহে কৃষক পর্যায়ে আশার আলো জাগিয়েছে। প্রশ্নটি হচ্ছে সে পরিমাণ জমি এই জাতটি নিয়ে চাষ করার আওতার ভেতরে নেই, তাহলে কোন দিকে গবেষণা দরকার? বছরব্যাপী সরিষার চাষ করা যায় কিনা এমন যুগোপযোগী এবং বস্তুনিষ্ঠ গবেষণা অনেক বেশি দরকার, যেখানে আমরা আমাদের ভোজ্য তেলের আমদানির পরিমাণ কমিয়ে আনতে পারব। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেওয়ার। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নারীদের টি20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের টানা 6ষ্ঠ জয়। সুপার 6-এর ম্যাচে 90 রানে হারল স্কটল্যান্ড। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলার জবাবে তাৎক্ষণিকভাবে মার্কিন ঘাঁটি ও যুদ্ধ জাহাজে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও সামরিক স্থাপনাগুলো তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির সামরিক মুখপাত্র বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলোর দুর্বলতা রয়েছে যা প্রয়োজনে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে ফেরার সময় ফুরিয়ে আসছে। এর আগে তিনি দ্রুতই তেহরানে হামলা চালানোর হুমকি দেন। ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 7 জন ইরানি নাগরিক ও একটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উদ্বেগজনক এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে সংযম প্রদর্শন করে আলোচনার আহ্বান জানিয়েছেন। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। বাজারে গুড়ের দাম ভালো হওয়ায় সিরাজগঞ্জের আখ চাষিরা এবার ব্যাপক লাভবান হয়েছেন। কৃষকদের মধ্যে দিন দিন আখ চাষের প্রতি আগ্রহ বাড়ছে। তবে অভিযোগ, বাজারে চিনি মিশ্রিত গুড় দেখতে ঝকঝকে ও দাম কম হওয়ায় কিছুটা বিপাকে পড়তে হয়। এবার প্রকৃতি সংবাদ। বিপন্নপ্রায় খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ফেরাতে শরীয়তপুরে রোপণ করা হয়েছে হাজারো খেজুর গাছ। আগামী 2-3 বছরের মধ্যে নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদনের স্বপ্ন দেখছে উদ্যোক্তারা। তাদের প্রত্যাশা, এতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলির পাশাপাশি ফিরবে পরিবেশগত ঐতিহ্য। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
47% বেশি মানুষ মনে করেন নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, 22.5% ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদকে সম্মান জানিয়ে হ্যাঁ ভোট দিতে তারেক রহমানের আহ্বান, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামাত আমিরের প্রতিশ্রুতি, 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধির তাগিদ, সরিষাকে লাভজনক ফসলে পরিণত করতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।